প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমানের ভারত সফর নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে, এটা আমি মনে করি এটা খুবই একটা ইঙ্গিতপূর্ণ বিষয়। এটাকে আমি কোনো দুর্ঘটনা মনে করি না। এখানে অনেকগুলো বিষয় কিন্তু কাজ করছে একসঙ্গে। দেখুন, ডাক্তার জাহিদুর রহমান প্রধানমন্ত্রীর উপদেষ্টা, সেই সঙ্গে তিনি একজন প্রতিমন্ত্রীর মর্যাদা সম্পন্ন ব্যক্তি। ঘটনাটা আপনারা নিশ্চয়ই এর মধ্যে জেনে গেছেন যে গত 14 জুন, মানে আজকে হলো 16 জুন, একদিন আগে তিনি বিকেলবেলা, রবিবার সেদিন ছিল, বিকেলবেলা ইন্ডিয়ার একটা ফ্লাইটে করে উনি দিল্লিতে গিয়েছিলেন। দিল্লিতে ওনার একটা সরকারি সম্মেলন ছিল, বেসরকারি কোনো আমন্ত্রণ না। ইন্ডিয়ান ওশেন রিম অ্যাসোসিয়েশন IORA এর একটা সরকারি সম্মেলনে উনি আমাদের দেশের প্রতিনিধি দলের প্রধান হিসাবে উনি সেখানে গিয়েছিলেন। তো সেখানে উনি একদিন আগেই চলে গিয়েছিলেন। তো সেখানে যাওয়ার পর ওনাকে এয়ারপোর্টের ইমিগ্রেশনে আটকে দেওয়া হয়, এবং এই আটকে দেওয়ার কি কারণ থাকতে পারে সেটা নিয়ে নানা ধরনের কথা বলা হয়ে থাকে। মূলত যে ঘটনাটা সেটা আপনাদেরকে বলি। অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমাদের দেশের বেশ কয়েকজন কন্টেন্ট ক্রিয়েটর অথবা সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট যাদেরকে বলা হয়, তাদেরকে ভারত তাদের সিকিউরিটি ওয়াচ লিস্টে তাদের নাম রেখে দিয়েছিল, মানে এরা ওখানে ঢুকতে পারবে না। এবং তাদের যে চ্যানেলগুলি ছিল, যেমন একটা জাহিদুর রহমানের একটা চ্যানেল এখনো আছে, জাহেজ টেক। এই জাহেজ টেকও ভারতে বসে কিন্তু দেখা যেত না। ভারতের কোনো নাগরিক ভারতের রাষ্ট্রীয় সীমানার মধ্যে বসে এই জাহেজ টেক যে ইউটিউব চ্যানেলটা আছে এটা দেখতে পেতেন না, ওটা ওখানে বন্ধ ছিল। এবং একই সঙ্গে বন্ধ ছিল আরো দুটো চ্যানেল। সেই দুটো চ্যানেল হলো, একটা ছিল আপনার ইলিয়াস হোসেনের যুক্তরাষ্ট্র থেকে তিনি প্রচার করতেন, আর একটা ফ্রান্সের প্যারিস থেকে একটা পিনাকি ভট্টাচার্য। এই মানে 3টা চ্যানেল ভারতে নিষিদ্ধ ছিল। এই ব্যক্তিদের ভারতের প্রবেশের উপর এক ধরনের নিষেধাজ্ঞা ছিল, মানে তারা ভারতে ঢুকতে গেলে ঢুকতে দেওয়া হবে না, এই ধরনের একটা বিষয় ছিল। তো ইলিয়াস সাহেব এখন আমেরিকাতে আছেন, পিনাকি বাবু প্যারিসে আছেন, এবং জাহিদুর রহমান বাংলাদেশে তখনও ছিলেন, এখন আছেন। পার্থক্য কেবল যে বাংলাদেশে যে বর্তমান সরকার বিএনপি সরকার, এই সরকার ডাক্তার জাহিদুর রহমানকে তাদের পার্ট করে নিয়েছেন। মানে জাহিদুর রহমান এখানে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের একজন উপদেষ্টা হিসেবে এখানে দায়িত্ব পেয়েছেন, এবং এই উপদেষ্টার দায়িত্ব পাওয়ার মাধ্যমে ওনার দায়িত্ব হলো, প্রথমে ছিল যে পলিসি অ্যান্ড স্ট্র্যাটেজি, মানে প্রধানমন্ত্রী কি করতে হবে না রকম পলিসি দিবেন, এই ধরনের উপদেষ্টার দায়িত্ব উনি পেয়েছিলেন। তারপরে বসে সেটাকে সরিয়ে উনি আমাদের তথ্য এবং সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা হয়েছেন। যাও, তো উনি ভারতে যাবেন, একটা সরকারি দাওয়াতে উনি যাচ্ছেন, এখানে যাবেন, কিন্তু ওনাকে ইমিগ্রেশনে আটকে রাখা হয়েছে। এবং ইমিগ্রেশন থেকে যেটা হয়, যে কোনো ইমিগ্রেশন, পৃথিবীর যে কোনো ইমিগ্রেশনের কাজ এটা, ওনারা কিন্তু ব্যক্তির চেহারা দিকে তাকান না, ওনারা তাকান কাগজের দিকে, যে ওনাদের কাছে যে কাগজগুলি থাকে সেই কাগজগুলিতে কি লেখা আছে। যদি জাহিদুর রহমানের কাছে ব্যাপারে ওখানে প্রবেশের ক্ষেত্রে ওনাদের নিষেধাজ্ঞা থাকে, তাহলে ওনারা ওনাকে ঢুকতে দেবেন না যতক্ষণ পর্যন্ত ওই কাগজটা পরিবর্তন হয়ে আসবে। এখন প্রশ্ন হচ্ছে, এই পরিবর্তনের কাজটাকে আমাদের সরকারের দিক থেকে পরিবর্তন করানোর জন্য কোনো উদ্যোগ নেওয়া হয়েছিল? যদি উদ্যোগ নেওয়া না হয়, ওনারা তো আপনি চেঞ্জ করবেন, এটা কিন্তু উদ্যোগ নিতে। আপনাদের একটা কথা মনে আছে কিনা আমি জানি না, কিছুদিন আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনে গিয়েছিলেন। উনি একটা বড় প্রতিনিধি দল নিয়ে গিয়েছিলেন, কিন্তু তার মধ্যে ওনাদের পররাষ্ট্রমন্ত্রী যিনি ছিলেন, যে মার্কো রুবিও কিন্তু ওনার প্রতিনিধি দলে ছিলেন। কিন্তু মার্কো রুবিওর চীনে ঢোকার ক্ষেত্রে এক ধরনের নিষেধাজ্ঞা ছিল। এটা চীন গভর্নমেন্ট সেই নিষেধাজ্ঞাটা আরোপ করেছিল, এবং সেই নিষেধাজ্ঞাটা কি ছিল, সেখানে বলা হয়েছিল যে মার্কো রুবিও এর আগে চীনের কিছু আচরণের প্রতিবাদ, যেমন উইঘুরে মুসলিম নির্যাতন যেটা হচ্ছিল, সেই সময় মার্কো রুবিও খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন, তার প্রতিবাদ করেছিলেন মানবাধিকার লঙ্ঘনের। হংকংয়ে যখন চীনের নানা ধরনের নিপীড়ন চলে, সেটা নিয়েও কিন্তু মার্কো রুবিও প্রতিবাদ করেছিলেন। এই দুটো ঘটনার প্রেক্ষিতে মার্কো রুবিওর উপর চীনের এক ধরনের চীনের প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। তাহলে এখন যখন প্রেসিডেন্ট ট্রাম্প যাবেন চীনে, তখন মার্কো রুবিও ঢুকবেন কিভাবে? ওনার উপর তো ইমিগ্রেশন নিষেধাজ্ঞা আছে। এখন এই নিষেধাজ্ঞা এড়ানোর, দেখেন এটা কিন্তু একটা রাষ্ট্রীয় শীর্ষ পর্যায়ের সম্মেলন ছিল, কিন্তু সে সময়ও এই নিষেধাজ্ঞা কিন্তু উঠিয়ে নেওয়া হয়নি। এবং তখন চাইনিজরা, চীনা কর্তৃপক্ষই মার্কো রুবিওর নামটাকে ওখানে ওই প্রতিনিধিদের যে নামের তালিকা, সেই তালিকাতে একটু চেঞ্জ করে দিয়েছিল। সেখানে লেখা হয়েছিল মার্কো রুবিওর পরিবর্তে মার্কো লু, নামে মিলে না যায়। এটা এক ধরনের কৌশল করে তাকে তারা চীনে ঢুকিয়েছিল, কিন্তু ওই নিষেধাজ্ঞাটা কিন্তু এখনো আছে, এবং মার্কো রুবিও নাম নিয়ে উনি চীনে ঢুকতে এখনো পারবেন না। এটা হলো ইমিগ্রেশনের আইন, বিষয়টা কিন্তু বুঝতে হবে। তো তার মানে আমাদের যখন জাহিদুর রহমান ইন্ডিয়াতে ঢুকবেন, ভারতের কিন্তু ইমিগ্রেশনে ওনার নামে
এক ধরনের সিকিউরিটি ওয়াচ লিস্ট বা নিরাপত্তা সতর্কতা একটা তালিকা ছিল, সেই তালিকায় ওনার নামটা ছিল। এটা হলো ওই কারণে, ওই অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে যা যা ঘটনা ঘটেছে সেই কারণে। এখন তখন ওই কারণে কেন তার উপরে দেওয়া হয়েছিল, এটা নিশ্চয়ই এর মধ্যে আপনারা দেখেছেন উনি ইন্ডিয়ান গভর্নমেন্ট সম্পর্কে, ভারত সম্পর্কে নানা ধরনের কথা কিন্তু ওনার চ্যানেলে উনি বারবার বলেছেন, এবং ওখানে উনি কতগুলি শব্দ ব্যবহার করেছেন যে ভারত ইসলামি করছে, ভারত একটা ছ্যাঁচো টাইপের সরকার, এগুলো কিন্তু উনি বলেছেন, এগুলো আমরাও শুনেছি। হয়তো এই কথা এটা বললেই তো হয়ে যায় না, কিন্তু ওনার এই কথাগুলোতে ভারত সরকার হয়তো গোসা করেছেন, রাগ করেছেন, মন খারাপ করেছেন, এই জন্য ওনারা ওনাদের ওই তালিকাতে ওনার নাম ঢুকিয়ে রেখেছেন। আমাদের একজন এখন কিন্তু আমি আর জাহিদুর রহমানের কথা বলছি না, এখন আমি বলছি আমাদের একজন প্রতিমন্ত্রীর মর্যাদার ব্যক্তি ভারতের ইমিগ্রেশনে তাকে আটকে রাখা হয়েছিল, এবং ওখানে কিন্তু 2 ঘন্টা একটা সোফায় বসেছিলেন। মনে রাখবেন, এটা কিন্তু আমি ব্যক্তি জাহিদুর রহমানের কথা বলছি না। জাহিদুর রহমান ব্যক্তিগতভাবে কি করেছেন কি করেননি সেটা ওনার হিসাব, উনি বুঝবেন, কিন্তু আমি বুঝবো উনি আমাদের প্রতিমন্ত্রী। আমাদের প্রতিমন্ত্রীকে ভারত এই ট্রিটমেন্ট করেছেন, এই ট্রিটমেন্টটা ঠিক হয়নি, কোনো সন্দেহ নেই। এই ট্রিটমেন্টটা আমার কাছে ভালো লাগেনি, আমি হতাশ হয়েছি, আমি অপমানিত হয়েছি, আমি রাগান্বিত হয়েছি। এটা আমাদের দেশের জন্য অপমানজনক, কোনো সন্দেহ নয়। কিন্তু তারপরেও আমার প্রশ্ন হলো, এই অপমানটাকে আমি ইনভাইট করলাম? এই প্রশ্নটা খুব জরুরি। কেন ইনভাইট করলাম? ভারতের যে জাহিদুর রহমানের চ্যানেল যে বন্ধ, এখনো দেখা যায় না ওনার চ্যানেল যে বন্ধ, ওনার ব্যাপারে যে এম্বার্গো একটা আছে ওনাদের, এই বিষয়টা আমাদের সরকার বা সরকারি কর্তৃপক্ষ জানেন না কেন, এটা আমি একটু বুঝতে চাচ্ছি। তারা কেন জানেন না যে এই ধরনের নিষেধাজ্ঞা আমাদের উপর থাকতে পারে, অথবা আছে কিনা ওনারা এই খোঁজটা নেন নাই কেন? মানে বিষয়টাকে তারা অতটা সিরিয়াসলি নেন নাই। এবং তারপর যখন আমি ভারতীয় একটা মিডিয়াতে দেখলাম, তারপর যখন উনি ওখানে ছিলেন, আটকা ছিলেন, তখন ওনাকে অভ্যর্থনা জানানোর জন্য কিন্তু দিল্লিতে আমাদের যে ভারতে দিল্লিতে অবস্থিত আমাদের যে বাংলাদেশের হাই কমিশনার যিনি ছিলেন, তিনিও কিন্তু এসেছিলেন। কিন্তু তিনি কতটুকু ভূমিকা রেখেছেন এটা নিয়ে কিছুটা সন্দেহ আছে। অনেকে বলছেন এই পুরো সময় উনি নাকি তেমন কোনো কথাবার্তা বলেননি, বলেছেন কি বলেননি আমি জানি না, কিন্তু এটাও কিন্তু খতিয়ে দেখতে হবে। আমি ওনার ভূমিকার সমালোচনা করছি, আমি সমালোচনা করছি আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভূমিকা। দেখুন, একটা দেশ থেকে যখন আরেকটা দেশে একজন মন্ত্রী পর্যায়ের কেউ যায়, অথবা রাষ্ট্রীয় কোনো ডেলিগেশন যায়, তখন কতগুলি নিয়ম কিন্তু মানতে হয়। প্রথমত বিষয়টা এখানকার যদি ভারতের হাই কমিশন আছে তাকে ইনফর্ম করতে হয় যে আমাদের লোক তোমাদের এখানে যাচ্ছে, তোমাদের কোনো আপত্তি আছে কিনা, এটা যেমন ইনফর্ম করতে হয়, তেমনি ভাবে ওখানে যে আমাদের হাই কমিশন আছে অথবা এমবেসি আছে তাদেরকে ইনফর্ম করতে হয় যে আমাদের এই লোক যাচ্ছে, তুমি একটু যোগাযোগ সব ঠিকঠাকের ব্যবস্থা করো। তো এই দুই ব্যবস্থাতে তো জানার কথা ছিল যে ওনার ওখানে যাওয়ার ক্ষেত্রে সমস্যা আছে, ওনাকে ইমিগ্রেশনে আটকানো হতে পারে। যদি তারা জানতে পারতো, যদি তারা যোগাযোগ করতো, যদি জানতো, তাহলে তখনই যে সমস্যার সমাধান করা যেত, অথবা বলা হতে পারতো আপনি এসেন না, আপনার নামে কিন্তু একটা এম্বার্গো আছে। সেরকম তো কিছু হয়নি। দ্বিতীয় আরেকটা কথা, জাহিদুর রহমান সাহেব গিয়েছিলেন তার গ্রিন পাসপোর্ট নিয়ে, মানে আমার আপনার যে পাসপোর্ট এরকম একটা সাধারণ পাসপোর্ট নিয়ে গেছিলেন। যখন কেউ মন্ত্রী পর্যায়ে চলে যান, যখন কেউ সচিব হয়ে যান, সচিব পর্যায়ে যখন উঠে যান, সবারই পাসপোর্ট কিন্তু লাল পাসপোর্ট হয়, মানে এটা বলা হয় ডিপ্লোমেটিক পাসপোর্ট, মানে কূটনৈতিক পাসপোর্ট। এই পাসপোর্টের কিন্তু আলাদা একটা মর্যাদা আছে, এই পাসপোর্টে কিন্তু অনেক সাধারণ নিয়ম এই পাসপোর্টের জন্য প্রযোজ্য নয়। তুমি যদি ডিপ্লোমেটিক পাসপোর্ট নিয়ে যেতেন তাহলে তাকে সুবিধা হতে পারতো, কিন্তু উনি ডিপ্লোমেটিক পাসপোর্ট নিয়ে যাননি। কেন যাননি? এটা কিন্তু একটা বড় প্রশ্ন। সরকার ক্ষমতা এসে আজকে 4 মাস হয়ে গেল, 4 মাস হওয়ার পরেও উনি কেন ডিপ্লোমেটিক পাসপোর্ট এখনো নিলেন না? এই প্রশ্নের জবাবটা কি আমি এখনো জানি না। এই প্রশ্নের একটা জবাব থাকা দরকার। এই প্রশ্ন উনি কেন নিবেন না, এটা তো কোনো বিনয়ের ব্যাপার না। অথবা উনি মনে করেন না আমি সরকারি লোক হতে চাই না, আপনি তো সব জায়গায় সরকারি লোক। তো আপনি ডিপ্লোমেটিক পাসপোর্ট নিয়ে যাবেন না, আপনি একটা সাধারণ পাসপোর্ট নিয়ে যাবেন। আপনি সাধারণ পাসপোর্ট নিয়ে যে যদি ডিপ্লোমেটদের মতো একটা সমাদর আতিথেয়তা আশা করেন তাহলে তো হবে না। এয়ারপোর্ট তো প্রথমে আপনাকে ওই এয়ারপোর্টে যে ইমিগ্রেশন, তারা তো ওই গ্রিন পাসপোর্টের যে মূল্যায়ন, সেই মূল্যায়নটা আপনাকে করবে। দুইটা পাসপোর্টে তো আলাদা মূল্য, দুইটা পাসপোর্টে তো আলাদা ভূমিকা, আলাদা গুরুত্ব। আপনি তো অতটুকু গুরুত্ব পাবেন যে পাসপোর্ট আপনি ধারণ করেছেন তার মতো। আপনি সবুজ পাসপোর্ট নিলে তো আপনি লাল পাসপোর্টের গুরুত্ব আশা করতে পারবেন না। এখানেও কিন্তু একটা ঘাটতি আছে। অনেকে এমন কথা বলে থাকেন, এই কথাটা যদি আমি ঠিক সমর্থন করি না, কিন্তু কেউ কেউ বলেন, যেহেতু বলেন আমি আপনাদের সাথে উচ্চারণ করতে চাই। অনেকে কথাও বলেন যে ডক্টর জাহিদুর রহমান অনেকদিন ধরে মানে ভারত বিরোধী একটা মনোভাব সবসময় তার মধ্যে উনি পোষণ করেন, এবং এন্টি ভারত সেন্টিমেন্টটাকে সবসময় উনি চাঙ্গা রাখতে চান, উস্কে দিতে চান। এটা কি তারই অংশ হিসেবে এটা হলো কিনা, এটা অনেকে প্রশ্ন করছেন, কিন্তু আমি ওটা মনে করি না। আমি পার্সোনালি মনে করি যে বিষয়টা এত ওরকম হয়নি। উনি আগেই জানতেন, অথবা তারপরে যদিও ভারত তাকে আবার 2-2.5 ঘন্টা পরে তখন ওকে করেছে, তখন উনি আবার রাগ করে ভেতরে যাননি, এবং উনি মনে করছেন একটা ইনস্ট্যান্ট প্রতিবাদ করতে হবে, এবং প্রতিবাদ করে উনি চলে এসেছেন। এই জায়গাটা যাওয়ার আমার একটা প্রশ্ন আছে। ঠিক আছে, একদিক দিয়ে আমাদের আত্মসম্মানের প্রশ্ন, আপনি রাগ করে চলে এসেছেন, দেখিয়ে দিয়েছেন, জাননি, কিন্তু এতে কি আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে কোনো ইতিবাচক প্রভাব ফেলবে?
দেখুন, আপনি কিন্তু একা একা যাচ্ছেন না। আপনি কিন্তু আপনার কেবল ব্যক্তিগত যে অনুভূতি, ব্যক্তিগত যে অভিমান, ব্যক্তিগত ক্রোধ, তার দ্বারা পরিচালিত হতে পারবেন না। কারণ আপনি রাষ্ট্রের প্রতিনিধি, আপনি পুরো জাতির প্রতিনিধি হিসেবে গিয়েছেন। কাজে আপনাকে ব্যক্তিগতভাবে আপনার একটু মন খারাপ হলেও, শারীরিকভাবে একটু কষ্ট হলেও আপনাকে সেই কাজটাই করতে হবে, যে কাজটা করলে আমাদের রাষ্ট্রের সুবিধা হবে। আমরা কি ভারতের সঙ্গে সম্পর্ক উন্নত করতে চাইবো নাকি চাইবো না? উন্নত হলে কি আমাদের লাভ, নাকি উন্নত না হলে আমাদের লাভ? এই সবকিছু কিন্তু আপনার প্রত্যেকটা আচরণের মধ্যে স্পষ্ট হতে হবে, এবং আচরণটা করার আগে আপনাকে চিন্তা করতে হবে। সেই চিন্তাটাকে ডাক্তার জাহিদ করেছেন? এই প্রশ্নটা থাকলো। আপনারাও বিবেচনা করবেন, ডাক্তার জাহিদও বিবেচনা করবেন। কারণ ওনারও বিবেচনা করার দরকার আছে, এই কারণে যে ওনাকে মনে রাখতে হবে যে আজকে থেকে 5 মাস আগের ডাক্তার জাহিদ আর এখনকার ডাক্তার জাহিদ কিন্তু এক নয়। আগে উনি অন্য কাউকে কেয়ার করতেন না, কিন্তু এখন ওনাকে কিন্তু পুরো জাতিকে, জাতির ভবিষ্যতের কথা, জাতির সুবিধা অসুবিধার কথা ওনাকে চিন্তা করতে হবে।